এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। যদিও তোমাদেরকে গুড মর্নিং বলছি, কিন্তু মনটা দু একদিন ধরে একেবারেই বিক্ষিপ্ত হয়ে আছে। কেন বিক্ষিপ্ত হয়ে আছে সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তোমরা সবাই বুঝতে পারছো চারিদিকে কী হারে নৃশংসতা চলছে। এই নৃশংসতা যে কতদিন চলবে কোনো ঠিক ঠিকানা নেই। দিনকে দিন এটা বেড়েই যাচ্ছে। ওপেনলি এইভাবে এরকম ঘটনা ঘটছে, কিন্তু কোনো স্টেপ কেউ নিতে পারছে না। আমার এখন এটাই ভয় হচ্ছে যে নেক্সট জেনারেশনরা, ঝনকের কথা বলছি, ওরা এখন ছোট, ওরা এখন এসব বুঝতে পারে না। এরা যখন বড় হবে এরাও আবার এরকম তৈরি হবে না তো? এই জেনারেশনটা আবার এরকম তৈরি হবে না তো? জনকের জন্য আমার খুব সত্যিই ভয় হচ্ছে। নিজের জায়গাতে ঠিক আছে, নিজের জায়গা থেকে কোথাও বেরোতে তো ভয় লাগছে এখন সত্যি সত্যি। কদিন আগে আমরা ঘুরতে গেলাম, তখন রাকেশ আমাকে বললো যে বাস রুটে আসবো না, ট্রেনে ফিরি। কেন সবসময় আমাদের কীভাবে ভয়ে ভয়ে চলতে হবে বলো তো? এর কোনো শেষ নেই। এই জিনিসটার জন্য আমার কালকের থেকে সত্যি সত্যি আমি আটকে উঠছি। যখনই ভাবছি এই জিনিসগুলো আটকে উঠছি। এই ব্যাপারটা ঘটছে, এই জিনিসটা জানি না কতদিন আমার এই ভেতরে চলবে। যত দেখবো তত আরও বেশি হবে। এখন আমার সত্যি ঝনককে নিয়ে, শুধু ঝনককে নিয়ে না, সবাই আমাদের নিজের পরিবারের কেউ নয়, তাতেই এতটা খারাপ লাগছে। যাদের পরিবারের লোকদের সামনে যারা এরকম মারা গেল, তাদের অবস্থাটা ভাবতে পারছো? তারা পাগল হয়ে যাবে। তারা কী করে ঘুরতে গেছিলো, ওখান থেকে ফিরবে, আনন্দ করতে গেছিলো, এইরকম ঘটনা ঘটবে, তারা কী করে বুঝতে পারবে? সত্যি আজকে সকালবেলাটা শুরু করলাম এই কথাগুলো বলে তোমাদেরকে। জানি কাউকে বলে কিচ্ছু লাভ নেই, এরকম দিনকে দিন ঘটতেই থাকবে, সবাই দেখেও চুপচাপ থাকবে, কিচ্ছু করার নেই। তাও নিজের মনের আশঙ্কাটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আমি সত্যি সত্যি কালকে ভয়ে সিটিয়ে আছি। এই জিনিসটা জানি না আর কতদিন চলবে। চলো দিনটাকে শুরু করা যাক। আজও একটু সকাল সকালই উঠেছি, তার কারণ কাল যেমন রান্না করেছিলাম আজকেও একটু রান্না করব। এই রান্নাটা খুব কম সময়ে আর পুষ্টিকর খাবার বলে আমার মনে হয়। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না। আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি, এর মধ্যে 5 রকম ডাল আছে: সবুজ আর হলুদ মুগ, অড়হর, মুসুর আর রাজমা। এটা কিন্তু আমি গতকাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো, এদিকে টমেটো কেটে নিয়েছি। গতকাল রাত্রিবেলা রাকেশের সাথে বাঁধলো ঝামেলা, তার কারণ ওকে বলেছিলাম জিঞ্জার গার্লিক পেস্ট আনতে। যেহেতু অনেক রাত করে ফিরেছে, সেটা পাচ্ছিল না খুঁজে, তখন আমি বলেছি তুমি সকালবেলা উঠে আদা রসুনটা আমাকে কেটে দেবে, আমি বেটে নেব। তখন খুঁজে খুঁজে ঠিক নিয়ে এসেছে। জানে তো আদা রসুন কাটা কেমন ঝামেলা। আজ আর কড়াই না, আজ রান্নাটা করব কুকারে। এই যে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে ফোড়ন হিসাবে দেবো হিং, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ডাল ফ্রাইতে না পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমি পেঁয়াজটা দিই না। তার কারণ এই গরমে না পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু খেলে বেশি রিচ হয়ে যাবে, তাই পেঁয়াজটা স্কিপ করেছি। আর সেই জায়গায় একটু হিং দিয়েছি ফোড়নে, যাতে গন্ধটা খুব সুন্দর ছাড়ে। ব্যাস, এবার হলো সেই সময় যখন একেবারে চোখে মুখে হাতে সমানে গরম তেল ছিটতে থাকে। একেই তো এরকম গরম, তার মধ্যে এরকম গরম তেল ছিটলে কেমন লাগে বলো তো? এইটা হলো সেই ঝগড়া করে আনা জিঞ্জার গার্লিক পেস্টটা। আর তোমরা তো জানোই জিঞ্জার তেলের মধ্যে দিলে কী হারে তেল ছিটতে থাকে চারিদিক থেকে। আজকে এই রান্নায় আর জিরে গুঁড়ো দিইনি, শুধুমাত্র হলুদ, নুন আর একটু মিষ্টি দিয়েছি। এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি, আর টমেটো আর মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এই অ্যালুমিনিয়ামের জিনিসে রান্না করলে এটাই সবচেয়ে বড় প্রবলেম। দেখছো কেমন তলা লেগে গেছে? এবার একটু জল দিতে হবে। ননস্টিকে করলে না এত চিন্তা করতে হয় না। মশলাটা মোটামুটি কষানো হয়েই গেছে, এবার ডালটা শুধু দিয়ে দেবো। আমার রান্না কাজটা খুব সহজ মনে হয়, শুধু কষানোর সময়টা একটু ধৈর্য লাগে। এইবারে গতকাল রাত্রে ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। রুটি দিয়ে এটা খেতে যা ভালো লাগে, তোমরা যদি বাড়িতে একবার বানাও তাহলেই বুঝতে পারবে। আর এত কম সময় হয় না, আসলে কুকারে রান্নাটা করা হয় না, ওই জন্য খুব কম সময়ে হয়ে যায়। কড়াইয়ে করলে এতটা কম সময় হতো না, তার কারণ আগে কুকারে তো ডালগুলোকে সেদ্ধ করে নিতে হতো, তারপরে কড়াইয়ে রান্নাটা করতে হতো। অটোমেটিক তাতে টাইমটা বেশি লাগতো। এইভাবে নাড়তে নাড়তে যখন ডালগুলো তলা লাগা হয়ে আসবে, তখনই অ্যাড করে দেবো গরম জলটা। আজকে একেবারে ডিটেলসে তোমাদেরকে পুরোটা দেখালাম। এর আগেও দুদিন দেখিয়েছিলাম, তখন একটু ওপর ওপর দেখিয়ে দিয়েছি। যদি কেউ করতে চাও তাহলে যাতে ভালোভাবে করতে পারো। এই দেখো, ডালে জলটা দিয়েছিলাম কতটা, দেখলে তো? নামানোর পর দেখছি জল একেবারে শুকিয়ে গেছে, তখন আবার জল দিতে হয়েছে। ব্যাস, কুকারের মুখ আটকে দিলাম। এবার বেশ কয়েকটা সিটি পড়ুক, আমি এবার অন্য কাজে যাই। রান্না করে আমি একেবারে বিধ্বস্ত, মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর দুদিন ধরে এই যে বাজারের ব্যাগগুলো এনে পড়েই যাচ্ছে, এগুলোর গোছানো হচ্ছে না। আজকে এগুলো গুছিয়ে নেবো। তোমরা যারা আমার ভ্লগ দেখো রোজকার, তারা তো সবাই জানো রাত্রিবেলা আমি কাজের এনার্জি একদম পাই না। সকালে আমি একেবারে ফুল এনার্জি নিয়ে কাজে লাগি।
এই 2 ব্যাগ বাজার গোছাতে আমার লেগেছে 15-20 মিনিট। এই 15-20 মিনিট টাইম রাত্রিবেলা দেওয়া মানে খুব কষ্টকর, তাই জন্য আমি সকালবেলায় গোছাতে লেগেছি। যদিও তোমরা রান্নাঘরের জানলাটা দিয়ে কী হারে রোদ আসছে দেখতে পাচ্ছ, তাও সকালবেলাটাই আমি কাজ করার জন্য বেশি প্রেফার করি। সেদিনকে বাজারে গিয়ে একেবারে 1 মাসের বাজার একসাথে করে আনা হয়েছে। আমিও ছিলাম সাথে, তাই জন্য রাকেশকে মনেও করিয়ে দিতে পেরেছি এটা ওইটা নাও। আর এত বেশি বাজার হয়ে গেছে, একটা বড় ব্যাগ নিয়ে গেছিলাম, আরেকটা ব্যাগ কিনতে হয়েছে। ভাবতে পারছো তাহলে কী হারে বাজার করেছি? মানে আটা, তেল, হলুদ, মশলাপাতি কোনোটা বাদ রাখিনি, গুঁড়ো মশলা, গোটা মশলা। ওই দেখো ওইদিকে আবার 2টো ছাতুর প্যাকেটও কিনেছি, তার সাথে একটা বড় সয়াবিন কিনে নিয়েছি। ব্যাস, ব্যাগ ফাঁকা করে নিয়েছি। এইবার সমস্ত কিছু ওপরে তোলার পালা। ওপরে তোলার আগে এই প্লাস্টিকটায় ভরে নিই, নাহলে বারবার ওপর নিচ করতে হবে। তবে এই প্লাস্টিকটার মধ্যে শুধুমাত্র মশলাপাতিগুলোই ঢোকাচ্ছি, ডালগুলো আর ঢোকায়নি। তোমাদেরকে ডালের কথা তো বলতেই ভুলে গেছি, শুধুমাত্র মুগ ডাল বাদে সব ডালই কিনতে হয়েছে সেদিনকে। ব্যাস, মোটামুটি সমস্ত কিছুই গুছিয়ে ফেলেছি, এবার শুধু ডালগুলোই বাকি তোলার। এইরকম ওঠানামা করতে করতে সকাল সকাল বেশ ভালোই আমার এক্সারসাইজ হলো। ও তো ছিল শুধু একটা ব্যাগের জিনিসপত্র, আরেকটা ব্যাগের জিনিসপত্র তো বের করতে ভুলেই গেছি। তোমাদেরকে বললাম না সকালবেলা আমার এইগুলো গোছাতে 15-20 মিনিট টাইম লেগেছে। কেন লাগবে না বলো তো? প্রথম কথা এত জিনিস, তারপরে আবার ওপরে বারবার করে এগুলোকে তোলো। যেই দিন আমার সকালবেলা বেশ কাজকর্ম থাকে সেদিন আমার সকাল সকাল ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে যায়। অ্যালার্ম দিয়েছি যখন, তার আগেই আমার ঘুম ভেঙে গেছে। জানি আজকে সকালে উঠে এগুলো গোছাতে হবে, রান্না করা আছে, তাই জন্য বেশ তাড়াতাড়ি উঠে গেছি আজকেও। সকালবেলা আমি মাপা টাইমে একেবারে দৌড়ে দৌড়ে কাজ করি। বেজে গেছে 9:30। ঝনককে খাইয়ে দিয়েছি। ঝনককে খাইয়ে দেওয়ার পর ওর তো মহা আনন্দ, সকাল থেকে টিভি দেখার আর শেষ হয় না তার। আর এই পাশে আমি ফলটাও কেটে ফেলেছি সবার। আর রাকেশ তো স্নানে ঢুকে গেছে, ওকেও বেরোলে খেতে দিতে হবে তাড়াতাড়ি। এই পাশে রাকেশের খাবারের ব্যবস্থা করছি। অফিস থাকলে ও সাধারণত সকালবেলার দিকটাই মুসলিই খায়, মুসলিটা একেবারে শেষের পথে আবার আনাতে হবে। মুসলিতে কিন্তু আবার চিনি দেন না, জ্যাগরি পাউডার দিয়ে খান। এই দিকে মিষ্টি খেয়ে একেবারে ফাটিয়ে দিচ্ছে। আর গীতা দিয়ে আমাকে কী হারে হেল্প করছে দেখো, মশলার কৌটোগুলো একেবারে ফাঁকা হয়ে গেছিলো, সেগুলোই এখন ভরে দিচ্ছে। ঝনককে এখনো রেডি করে রাখতে পারিনি, বেজে গেছে 10টা। এতক্ষণ ধরে যে ঝনকের ফলের রস করলাম, বাবার খাবার গুছিয়েছি, সমস্ত রেডি। খাবার গোছানো, এগুলো প্যাক করবো, ঝনকের টিফিন ঢোকাবো, ঝনককে রেডি করে নিজে রেডি হবো। 10টা 10-এর মধ্যে আমার কাজ শেষ হবে। এই দেখো কালকে বের করেছি। ঝনক যাও, জুতো পরো। হ্যাঁ, সেই শুদ্ধ কাঁচা হয়েছে প্যান্টের পকেটে। রাকেশের কাণ্ড দেখো, যখন প্যান্টটা কাচতে দেয় তার পকেটে যে কিছু থাকতে পারে সেইটা ওর মাথায় থাকে না। এরকম অনেক হয়েছে, কখনো টাকা শুদ্ধ প্যান্ট কেচে দিয়েছি, কখনো কাগজ শুদ্ধ প্যান্ট কেচে দিয়েছি। 10টা 15-এর সময় রেডি হয়েছি শেষ পর্যন্ত। বাপরে বাপ, যুদ্ধ চললো। ওকে স্কুলে নামিয়ে দিয়ে এসে গেছি স্কুলে, আর স্কুলে দেখছি একেবারে জোর কদমে কাজকর্ম চলছে। আমাদের স্কুলে কিন্তু পড়াশোনার পাশাপাশি গান, নাচ, আঁকা, আবৃত্তি এগুলোও শেখানো হয়, আর তার পরীক্ষাও হয়। পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় আর তৃতীয় হয় তাদেরই এগুলো প্রাইজ। যেদিন আমাদের স্কুলে গরমের ছুটি পড়বে সেই দিনকেই রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন করা হয় স্কুলে, আর সেই দিনকেই বাচ্চাদেরকে এই প্রাইজগুলো দেওয়া হয়। আমরা মেমেন্টো দেওয়ার ব্যবস্থা করতে বললেও বাবা এখনো পর্যন্ত সেই পুরনো ঐতিহ্যই বজায় রেখেছে, মানে বই দেওয়া। ঝনককে স্কুল থেকে নিয়ে এসে গেছি, আর এখন থেকেই আমি ঝনককে চেষ্টা করছি যাতে নিজের কাজ নিজেই করতে শেখে। আজকে বলেছিলাম আজকে ড্রেসটা নিজে খোলো তো দেখি কেমন পারো। তার উত্তরে কি বললো বলো তো? আমি পারি না, আমি তো বেবি। অবস্থা ভাবো, তুমি কি বেবি? তাই জন্য পারো না? ঝনক কি? ঝনক তো বেবি, তাই জন্য পারে না, তাই না? এবার খোলো। বাবা সাথে একটা কথা শেয়ার না করে পারছি না, আমাদের স্কুলেরই একটা ঘটনা। আজকে স্কুলে কি হয়েছে শোনো। ক্লাস কেজি টু মানে খুব একটা বয়স না, 5 বছর বয়স। একটা 5 বছরের বাচ্চার পক্ষে এটা কী করে সম্ভব? একটা 5 বছরের বাচ্চা আরেকজনকে বলেছে আমার জুতো চাট। কি কোথা থেকে এইসব শিখছে ভগবান জানে। আমারও একটা নিজের ছেলে আছে, আমি জানি না আমার ছেলে কেমন হবে, কিন্তু মানে বাচ্চাদেরকে যেমন অতিরিক্ত শাসন করাও যায় না, বাচ্চাদেরকে তেমন অতিরিক্ত লাই দেওয়াও ঠিক না। শাসন করাটা একটা লিমিটের মধ্যে রাখতে হয়, আবার বাচ্চাদের মানে কথা মেনে চলাটাও একটা লিমিটের মধ্যে রাখতে হয়। আমার যা মত বলে, যেমন পরশুদিন ঝনক মেলায় যাওয়ার জন্য প্রচণ্ড বায়না করলো, তারপরে একটা খেলনা কিনে দেওয়ার জন্য প্রচণ্ড বায়না করেছে, আর আমি সেদিনকে কিনে দিয়েছি। কালকেও ঠিক সেম জিনিসটা করেছে। প্রথমে তো চড়লো,
সমস্ত রাইড ফাইড আছে, ওগুলো চললো। তারপরে আবার বায়না শুরু করেছে যে ওকে খেলনা কিনে দিতে হবে। কালকে কিনে দিইনি। যে প্রত্যেক দিন যদি বাচ্চা যেটা বলবে সেটাই করে দেওয়া হয়, সবসময় বাচ্চা যেটা চাইছে সেটাই দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা অধঃপতনে যায়। আবার সবসময় যদি প্রচণ্ড শাসনে রাখা হয় যে তোমাকে এটা কিছুতেই করতে দেওয়া হবে না বা তোমাকে এটা আমি কিছুতেই দেবো না, তাহলে সেটাও অধঃপতনের কারণ। এখনকার বাচ্চাদেরকে যে কী করে ট্যাকেল করবো, কী করে ওদেরকে মানুষের মতো মানুষ করা হবে, মানে প্রত্যেকটা গার্জেনেরই এক প্রবলেম, মানে হিমশিম খেয়ে যাচ্ছে। এখনকার বাচ্চারা না হাতে ফোনটা পেয়ে গেছে না ছোট বয়স থেকে, এই ফোনটা হলো বাচ্চাদের সব থেকে বেশি মানে অধঃপতনের কারণ। ফোনেই নিশ্চয়ই দেখেছে, বাড়ির লোকজন তো আর এরকম বলবে না, বাড়ির গার্জেনরা নিশ্চয়ই ওদের সামনে বলবে না জুতো ছাড়, নিশ্চয়ই ফোনের থেকে কোনো ভিডিও থেকে জেনেছে। আমার এখন প্রচণ্ড আতঙ্ক হয়। ঝনককে যদিও ফোন ছেড়ে দিয়ে আমি বসে থাকি না, মানে ফোন হাতে দিয়ে এরকম রাখি না, খাওয়ার সময় ছাড়া ওকে কখনো ফোন দিই না, তাতেও বাচ্চা তো আস্তে আস্তে বড় হচ্ছে, এবার কদিন পরে আবার কেমন হয় সে তো বলা যায় না। সমস্ত ব্যাপার নিয়ে না প্রচণ্ড টেনশনে থাকি সবসময়। সন্ধে হয়ে গেছে, রাকেশ অফিস থেকেও ফিরে গেছে। আর ইদানিং দেখছি ওর একটা নতুন গুণ হয়েছে, বাচ্চাদের মতো কিছু কিছু টিফিন ফিরিয়ে নিয়ে আসছে। গতকাল যেমন চাটনি ফিরিয়ে নিয়ে এসেছে, আজকে আবার বললো দইটা ফিরিয়ে নিয়ে এসেছে। ও নিজেই বলল, রোজ রোজ এরকম টিফিন ফিরিয়ে নিয়ে আসছি, দইটা এখনই খেয়ে নেবো, একটু ঘোল করে দাও তো। তারই ব্যবস্থা করছি এখন। যদিও মিক্সিতে করলে ভালো হতো, কিন্তু সেই সব এনার্জি এখন আর নেই। তার কারণ আজকে দুপুরবেলা ঝনক ঘুমোতে দেয়নি ঠিক মতো। আসলে ওর কোনো দোষ নেই, ওর 4টের সময় পটি পেয়ে গেছিলো, তখন উঠতে বাধ্য হলাম, তাই জন্য দুপুরে ঠিকমতো ঘুমটা হয়নি। এই যে দইয়ের মধ্যে কিচ্ছু দিইনি, শুধু একটু বিট নুন দিলাম, একটু জ্যাগরি পাউডার দিলাম, উনি তো আবার চিনি খাবেন না, আর একটু মিষ্টি না হলে দইয়ের ঘোল একদম ভালো লাগে না। শেষে দেখলাম একটু কেমন যেন লাগছে। আর চাট মশলাটা আমার তো হলো ম্যাজিক মশলা, চাট মশলাও দিয়ে দিয়েছি একটু। টিফিন বক্সে লেগে থাকা দইটা নষ্ট হবে, এটা তাই জন্য এইভাবে দিয়ে দিলাম। আর ঠান্ডা জল তো দিতেই হবে, যেহেতু গরমকাল, অফিস থেকে ফিরে খুব ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য ঠান্ডা জল দিয়ে দিলাম। পড়তে যাবে বলে রেডি করেই দিয়েছি, গরমে ধুকছে, যতক্ষণ ফ্যানের তলায় একটু শুয়ে আরাম করে নেওয়া যায়। আরেকজন তো অফিস থেকে ফিরেই একেবারে রেডি হতে শুরু করে দিয়েছে প্রোগ্রামে যাবে বলে। গতকাল যেখানে প্রোগ্রাম ছিল, আজকেও সেই জায়গাতেই প্রোগ্রাম আছে ওর। ওটা খোলা কেন? ওখানে তো টিকটিকি আরশোলা সব ঢুকবে। ওই এটা একটু আয়রন করলাম না, এমন দেখে মনে হচ্ছে ছাতুর শরবত, এমন ইস্তারি করেছি মনে হচ্ছে ছাতুর শরবত। মনে হচ্ছে গরম লাগছে। কি কি দিয়েছো? অনেক কিছু মিলিয়েছো মনে হচ্ছে। তোমার জন্য রেখেছো? কেন দই নেই? আমি তো ইচ্ছে করলে খেতে পারি, খাও। বানিয়েছো ঠিক আছে, এমন কিছু খাটনি না, এটা বানানো কেন যদি ইচ্ছে হয়। চলে যাচ্ছি। হ্যাঁ, দিদা জিজ্ঞেস করলে বলবো ঝনক আর আসবে না, দিদা আসবে তখন চলে গেল, চলে গেল। ছেলের আজকে একদম পড়তে যাওয়ার ইচ্ছে নেই। দুপুরে বললাম না ঘুম হয়নি ঠিক মতো, ওরও তো ঠিক মতো ঘুম হয়নি, ওই জন্য এনার্জিটা পাচ্ছেন আজকে। বাবা এইবার কোলে নিয়ে বেশ ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেল পড়তে। এইবারে ঝনক যাবে পড়তে আর রাকেশ যাবে প্রোগ্রামে। আমাদের এইখানে রাস্তার কাজ এখনো শেষ হয়নি, তাই জন্য বাইক ঘুরিয়ে অপোজিট সাইড দিয়ে যেতে হলো। গতকাল যেখানে গেছিলাম আজকে আর যায়নি, তবে রাকেশ আজকে ভিডিও করে নিয়ে এসেছে। আর আজকের ভিড় দেখো, কালকের ভিড়কে ছাপিয়ে গেছে, কারণ আজ তো শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। গতকাল যেই আশঙ্কাটা করলাম একেবারে সেই আশঙ্কাটাই ফলে গেল সাথে সাথে। আজকে যথারীতি নোটিশ এসে গেছে, ঝনকের 28 তারিখ থেকে সকালবেলা 6:45-র মধ্যে স্কুলে ঢুকতে হবে, 6:45-এর মধ্যে। আর 6:45-এ যদি স্কুলে ঢুকতে হয়, 6:30টায় তো বেরোতেই হবে, আর 6টার মধ্যে ঘুম থেকে তুলতে হবে। 6টার মধ্যে যদি ঘুম থেকে তুলতে হয়, তাহলে রাত্রিবেলা আমাকে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়াতে হবে। আর আমাদের বাড়িতে তো সব কিছুই দেরি দেরি করে চলে। রাকেশ থাকলে তো খুব দেরি হয়, আমি যদি রাকেশ না থাকে একা থাকি, তখন ঝনককে তাড়াতাড়ি করে কাজকর্ম সারিয়ে শুয়ে দিতে পারি। কিন্তু রাকেশ থাকলে বাবার ছেলেতে তো চলবে অনেকক্ষণ ধরে এইসব, আর ও ঘুমোতেও দেরি করে, যেহেতু দুপুরবেলা স্কুল থেকে ফেরার পরে
মানে দুপুরের ঘুমটা দেরি হয়। সকালে স্কুল হলে একটা জিনিস সুবিধা হবে, সকালে তাড়াতাড়ি উঠলে দুপুরে তাড়াতাড়ি ঘুমোবে, রুটিনটা কদিনের মধ্যে সেট হয়ে যাবে। কিন্তু প্রথম খুব প্রবলেম হবে। আর ওর মর্নিং স্কুল হয়ে গেছে তো কি হবে, আমার তো মর্নিং স্কুল হলো না, আমার তো ডেই চলবে। আর এত বড় স্কুল, ওয়েদার রিপোর্ট দেখে কেন যে মানে ছুটির ইয়েটা ডিক্লিয়ার করলো না, আমি দেখলাম ওয়েদার রিপোর্টটা চেক করলাম, এই সপ্তাহটা বেশ 39-38 এরকম টেম্পারেচারে তো স্কুল চললো তো। এবার পরের সপ্তাহ দেখছি 31, 32, 34 ম্যাক্সিমাম টেম্পারেচার এরকম থাকবে। ওদের পরীক্ষার সপ্তাহটা অন্তত ডে চললে খুব ভালো হতো। মানে আমাদের যারা হাউস ওয়াইফ তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদেরকে তো একটা নির্দিষ্ট টাইমে বেরোতে হয়, রাকেশকেও বেরোতে হয়, আমাকেও বেরোতে হয়। আমাদের না মর্নিং হলে প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। যে কোনো স্কুলই, আমার নিজের স্কুলের কথাও বলছি, আমার নিজের স্কুলও মর্নিং হলে খুব প্রবলেম। ছেলেদের পক্ষে কখনোই সম্ভব না নিজের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে টাইম মতো বেরোনোর, তখন ট্রেন মিস করবে, এটাই হবে। তাই রাকেশই বুদ্ধিটা দিল, বললো যে আমাকে সকালবেলা যেতে হবে না ওকে নিয়ে। আমি এটা বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে এই বুদ্ধিটাই ভালো। রাকেশ সকালবেলা ঝনককে তো তোলা হবে, তুলে 6:30টার সময় রাকেশ ঝনককে স্কুলে ড্রপ করে দিয়ে আসবে। আমি ততক্ষণ যেমন ঘরের কাজকর্ম শাড়ি ছাড়বো। আর আমাদের স্কুলের যিনি ড্রাইভার আছেন লোকাল গার্জেনের মধ্যে, ওনার নামও আমি দিয়েছিলাম স্কুলে। উনি যখন আমাদের স্কুলে বাচ্চা নিতে যায় তার আগে ওনাকে বলবো যে ঝনককে একটু স্কুল থেকে নিয়ে আসো, এনে ঝনকের দিদার বাড়িতে নামিয়ে দেবে, ঝনকের দিয়ার কাছে। আর ঝনকের দিয়ার কাছে, দিয়া তো চলেই আসছে, এর মধ্যে অসুবিধা হবে না। দিয়ার কাছে দিয়ে আসবে, ওই 9:20 ওদের স্কুল ছুটি হবে না, 9:30টার মধ্যে ঝনককে নামিয়ে দেবে। আর আমি 9:45টার মধ্যে স্কুলে চলে যাবো, মানে আমাদের বাড়িতে। রাকেশ আমাকে নামিয়ে দিয়ে আসবে। একটাই প্রবলেম হবে, রাকেশের একটু প্রবলেম হবে, মানে দুবার ওকে চাকদা যেতে হবে। কিছু করার নেই, এই কটা দিন তো এরকম করেই চালানো। স্কুলটা তো আর বিশাল অনেক দিন ধরে চলবে এমন না, গরমের ছুটির আগে অবধিই চলবে, গরমের ছুটি খুলে গেলে তখন আবার ডেই হয়ে যাবে। তাই এইভাবেই আমরা ম্যানেজ করব। মানে যখন প্রবলেমে মানুষ পড়ে না, তখন ঠিক তার থেকে বেরোনোর রাস্তাটাও বেরিয়ে যায়। হ্যাঁ, চললে কি হতো বলো? না ঘাম হতো। ঘাম হলে কি হবে তখন? তখন বমি হবে। হ্যাঁ, প্রচন্ড গরম, আজকে লাফালাফি করতেই নেই। আজকে কেউ লাফাচ্ছিল না ওখানে, দেখেছো সেটা? ওই জন্য আজকে খেলনা কিনেছে, কন্ডিশন দিয়ে নিয়ে গেছি যে আজকে খেলনা কিনবে, ওটাই চড়বে না, তাহলে নিয়ে যাবে। ও বাবা, এই বেটায় তো আবার পড়ে ফেরার সময় বাবার সাথে মেলায় ঢুকেছিল, মেলায় গিয়ে আবার খেলনা কিনে নিয়ে এসেছে। 11:30টার সময় প্রোগ্রাম থেকে সে ফিরেছে। কেন মাঝখানে কবার বাড়িতে এসেছি? ঝনককে তার মাঝখানে পড়তে দিয়েছি, পড়া থেকে নিয়ে এসেছি, বাড়িতে এসে ঝনককে খাইয়ে দাইয়ে ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে হিসি করিয়ে শুয়ে দিয়ে গেছি। কি শুয়ে দিয়ে গেছো তুমি? শুয়ে দেওয়াটা তুমি করিয়েছো, বাচ্চার জন্য আমি করেছি। আমাদের তো কাজ ভাগ করা আছে। রাত্রে খাওয়ানোর পর ব্রাশ করার দায়িত্বটা ওর। আমি খাইয়ে দেওয়ার পর ও ব্রাশটা করিয়ে মুখ ধুয়ে দিয়ে গেছে।